বাণীর অবিরত হৃদয় কাঁপছে, নিঃশ্বাস ভারী হয়ে এলো তার। কি করতে চাইছে শমশের? মেয়ের হাতে তার বাবাকে খুন করবে? নিজেদের মতো বোনের হাতও রক্ত মেখে নোংরা করতে চাইছে। দুর্দম্য দুশ্চিন্তা ও ব্যাকুলতায় ছটফট করছে বাণী। তীব্র অস্থিরতায় তার মনস্তাত্ত্বিক অবস্থা এলোমেলো হয়ে পড়ে। নিজের অজান্তেই সে এক হাতে হিরণের ব্লেজারের কোনো এর দিকটা চেপে ধরে। হিরণ অনুভব করলো বাণীর অস্থিরতা, তবুও সে নিজেকে শান্ত রাখার যথাসাধ্য চেষ্টা করল। অন্য মনস্ক হলে চলবে না তার। হিরণ আরো একটু শক্ত করে পিস্তলটা আঁকড়ে ধরতেই আচমকা শমশের মজুমদার শব্দ করে হেসে ওঠে। হাসতে হাসতে তিনি বনির হাতে চেপে ধরা পিস্তলটা নামিয়ে নিলেন। অতঃপর মস্করার সুরে বললেন, হিরণ, ভয় পেয়ে গিয়েছিলে নাকি? মেয়েকে খুব ভালোবাসো বুঝি। মেয়ের জন্য বাপ সমতুল্য পলকের দিকে পিস্তল তাক করতেও দ্বিধা করল না। হিরণ অতি সন্তর্পণে নিজের রাগটুকু গিলে তাক করা পিস্তলটা নামিয়ে নেয়। মুহূর্তেই বাকি সকলের পিস্তলও নেমে যায়। বাণী যেন হাফ ছেড়ে বাঁচল। বনি বোকার ন্যায় সবার দিকে তাকিয়ে আসে। এইমাত্র ঘটে যাওয়া ঘটনার আগাগোড়া কিছুই তার ছোট্ট মস্তিষ্ক বুঝে উঠতে পারেনি। হিরণ নরম স্বরে মেয়েকে কাছে রাখতেই বনি এক লাফে শমশের মজুমদারের কোল হতে নেমে তার দিকে দৌড়ে চলে যায়। হিরণ চোখের ইশারায় বাণীকে বলে মেয়েকে নিয়ে ওপরে চলে যেতে। বাণী আর অপেক্ষা করে না, সে নিজের প্রাণ ভোমরাকে বুকে আগলে নিয়ে দ্রুত পায়ে ওপরে চলে যায়। হিরণ এবার ক্রুদ্ধ সুরে বলে ওঠে, বনহি কিংবা বাণী আমার এই জগতের অংশ নয়। ওদেরকে কেউ এই জগতের অংশ করুক তাও আমি চাই না। কেউ সেই দুঃসাহস দেখালে আমি তাকে ছেড়ে দিব না। হিরণের বলা কথাটাই যেন খুব মজা পেল শমশের। সে কৌতুক করে বলল, আরে, আমি তো মজা করছিলাম কেবল। আর মজা নয়, এবার কাজের কথাই আসা যাক। কাজের কথা শুনতেই হিরণ শান্ত হয়ে শমশেরের মুখোমুখি এক সোফায় বসে পড়ল। সচল মস্তিষ্কে সম্পূর্ণ ধ্যানটুকু নিবেশ করল নিজেদের পরবর্তী পরিকল্পনা বাস্তবায়নের আলোচনার প্রতি। শমশের ঠোঁটের কোণে জয়ের হাসি ফুটিয়ে বলে, লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মুস্তফা হাত ধুয়ে নেমেছে আমাদের সন্ধানে। যদিও ওনার মেয়ের মাধ্যমে ওনাকে সতর্ক করা হয়েছে ইতিমধ্যে, কিন্তু জুলফিকার যে সেই সতর্ক বাচ্চাকে তেমন একটা তোয়াক্কা করবে না তা আমি ভালো করেই জানি। হাজারোক স্বাধীন রাষ্ট্রের সৈন্য বলে কথা। এদের রক্ত ফুটন্ত পানির ন্যায় টকবগে। সেই টকবগে রক্ত ঝরানো আলাদা মজা আছে। ভুল করেছেন। জুলফিকার মুস্তফার মেয়েকে নিয়ে সাজানো খেলায় একজন সৈন্য মারা গিয়েছে। জুলফিকার মুস্তফা ও তার স্পেশাল ফোর্স এই বিষয়ে ভুলে যাবে ভাবছেন? হুম, কখনোই না। তারা এখন আরও সক্রিয় হয়ে আমাদের পেছনে পড়বে। একজন সাধারণ নাগরিকের তুলনায় একজন শহীদ সৈন্যের রক্তের দাম ঢের বেশি। সামির নামক ওই সৈন্যের মৃত্যুতে জুলফিকার মুস্তফা এবং তার স্পেশাল ফোর্স আঘাত পেয়েছে। আর আপনি জানেনই তো, জঙ্গলে অক্ষুণ্ণ বাঘের তুলনায় আহত বাঘ বেশি হিংস্র হয়। হিংস্র বাঘকে পোষ মানাতে আমি জানি। তাই তো পরবর্তী কল্পনা বাস্তবায়নে আর দেরি করব না। সময় এসেছে, শীঘ্রই আর একটা বাজি মাত করব। এই পর্যায়ে হিরণের ঠোঁটের কোণেও হাসি ফুটে ওঠে। সে প্রশ্ন করে, এই মহান পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব তবে কে পাবে? শমশের মজুমদার বুক ফুলে উচ্চারণ করে একটি নাম, আব্রাহাম। হিরণের দৃষ্টি সাথে সাথে গিয়ে স্থির হয় শমশেরের পেছনে রইস দিলদারের পাশে দাঁড়িয়ে থাকা যুবকের দিকে। তীক্ষ্ণ দৃষ্টি সম্পূর্ণ যুবকের মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। সে স্থির চিত্তে রবটের ন্যায় দাঁড়িয়ে আছে। এই যুবক এত বড় দায়িত্বের ভার বহন করবে? হিরণের চোখে মুখে অসন্তুষ্টি ফুটে ওঠে। এত অভিজ্ঞ লোক থাকতে 2 দিনের এই ছেলেকে এতটা ভরসা কেন করছে শমশের মজুমদার? নিশ্চয়ই তার পেছনে বড় কোনো কারণ আছে। হিরণের অসন্তোষ মুখভঙ্গি দেখে শমশের শোধায়, ও নিজের কাজে কতটা পারদর্শী সেই প্রমাণ ইতিমধ্যে আজ জুলফিকার মুস্তফাকে শিক্ষা দেওয়ার মাধ্যমে দিয়ে ফেলেছে ও। ওকে, কেউ বিশ্বাস করুক তা আমি চাই না। হিরণ নিজের অসন্তুষ্টি আর প্রকাশ করল না, তবে তার সম্পূর্ণ আড়ালও করল না। সে গম্ভীর স্বরে প্রশ্ন করে, প্ল্যান ম্যাপ রেডি? আব্রাহাম নামক সেই রাশভারী যুবক এক মুহূর্ত অপেক্ষা না করে এগিয়ে এসে টি টেবিলের সামনে দাঁড়ায়। নিজের হাতের রোল করা বিশাল কাগজটা টি টেবিলের ওপর মেলে দিতেই সাদা কাগজের ওপর দেখা যায় এক অদ্ভুত নকশা। এই নকশা বড় ভয়ঙ্কর।
এই নকশা বড় বিধ্বংসী। বিধ্বংসী সেই নকশার পানে চেয়ে এক ঝাঁক চোখ জলজল করে ওঠে। ফুটে ওঠে তাদের চোখের কোণে ক্রূর হাসি। দেশবাসী যে রক্তের খেলায় ইতি ঘটেছিল ভেবে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে, সেই রক্তের খেলা তো কেবল শুরু। বারান্দায় থাকা আরামকেদারায় আয়সী ভঙ্গিতে পিঠ ঠেকিয়ে চোখ বুঝে রেখেছে এক পুরুষ। দক্ষিণা বাতাস চিত্ত শীতল করে দিতেই ক্ষণিকের প্রশান্তিতে সে তন্দ্রা ঘরে মুতে। তার সেই তন্দ্রাভাব কাটে তীক্ষ্ণ ফোনের রিংটোনের শব্দে। চোখ মেলে ফোনটা হাতে নিতেই স্ক্রিনে ভেসে ওঠে ইংরেজিতে 5 শব্দের একটা নাম। বুকে জমে থাকা দীর্ঘশ্বাসকে হাওয়ায় মিলিয়ে দিয়ে সে ফোনটা রিসিভ করে কানে দিতেই অপর প্রান্ত হতে এক নারী কণ্ঠ বলে ওঠে, ভুলে গিয়েছ আমাকে? এই প্রশ্নটা করতে তুমি কল দিয়েছো? তুমি কি আমার গল্পে বিরক্ত হও দুর্জয়? দুর্জয় নিষ্প্রভ দৃষ্টি মেলে রাতের আকাশের দিকে তাকায়। সে কিভাবে বোঝাবে যে সে পালিয়ে বেড়াচ্ছে ওই বাড়ি থেকে, এই নারী থেকে? সে খুব ব্যস্ত হয়ে নিজেকে আড়াল করে রাখতে চাইছে। দুর্জয় মলিন গলায় শুধায়, আমি তোমার প্রতি কখনো বিরক্তি প্রকাশ করেছি? ফোনের অপর পাশে নারীর গলা এবার খানিকটা নরম হয়ে এলো। উদাস স্বরে প্রশ্ন করে, আজকের তারিখটা মনে আছে তোমার? দুর্জয় নীরব হয়। এখন হয়তো রাত 12টার উপর বাজে। বছর ঘুরে সেই দুর্বিষহ তারিখটা তবে এসেই পড়ল। সত্য হতে অজন্তা নারী নিশ্চয়ই খুব আয়োজন করে আজকের দিনটায় দুঃখ বিলাস করবে। ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে দুর্জয় বলে, ভুলিনি। দুর্জয়ের ছোট্ট 2 শব্দের জবাবের পিঠে সেই নারী বলে উঠল, আর বিরক্ত না করি তোমায়। তুমি ভালো আছো মামনি? ফোনের অপর পাশ হতে এবার খানিকটা নাক টানার শব্দ এবং তার সাথে ব্যস্ত গলায় বলা কিছু শব্দ ভেসে এলো। আমি ভালো নেই দুর্জয়। 6 মাস ধরে তুমি বাড়ি ফিরছো না। তোমার কি মনে হয় আমি বুঝি না যে কেন তুমি বাড়ি আসো না? ওর স্মৃতি থেকে পালিয়ে বেড়ানোর চেষ্টা করছো, তাই না? কিন্তু যে অস্তিত্বের সাথে মিশে আছে তার স্মৃতি কিভাবে উপেক্ষা করবে তুমি? তুমি এতটা দুর্বল হয়ে পড়লে কবে? তুমি তো এতটা দুর্বল কখনো ছিলে না। বাবা তোমার এই রূপ দেখে চমকে যেত, কখনোই চিনতে পারতো না। তুমি যেই কঠিন দৃঢ় নারীর কথা বলছো, সে মেজর শাহরিয়া রিফাতের স্ত্রী ছিল। শাহরিয়া রিফাতের মৃত্যুর সাথে আমার সেই সত্তারও মৃত্যু ঘটেছে। এখন আমি শুধুমাত্র একজন মা, যার সব থেকে বড় দুর্বলতা তার সন্তান। তোমার ছেলেও কিন্তু তোমার স্বামীর পথেই হাঁটছে মামুনি। আমাদের পেশা ভিন্ন নয়। একজন মেজরের স্ত্রী হয়ে সবসময় যেভাবে বিচক্ষণ মস্তিষ্ক ও শক্ত হাতে সব সামলেছ, সেই একইভাবে এখন একজন মেজরের মা হয়ে সেম কাজটা করো। দুর্জয় যতটা সহজে এই কথাগুলো বলল, ফোনের অপর পাশের নারীর ভয় ততটাই বেড়ে গেল। এই একটাই তো তার ভয়, যে পেশাকে এককালে মনের গহীন থেকে শ্রদ্ধা করত তিনি, আজকাল সেই পেশাই তার ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। আপন বলতে তো এখন শুধুমাত্র এই ছেলেটাই আছে তার কাছে। কোনো মূল্যেই এই ছেলেকে হারাতে পারবেন না তিনি। বজ্রপাতের ধ্বনিতে কেঁপে উঠছে নীরব রাত। একের পর এক বজ্রধ্বনি পরিবেশটাকে ভয়ঙ্কর করে তুলছে। অস্ত্রধারী লোকদের সমাগম বিলীন হয়ে ঘরটা নিস্তব্ধ হয়েছে ঘণ্টাখানেক আগে। নিচের রুমের পরিচিত সোফাটায় মূর্তির ন্যায় বসে আছে হিরণ। কাচের বিশাল জানলা দিয়ে দেখছে অন্ধকার রাতে মেঘের তাণ্ডব লীলা। ঘড়িতে তখন রাত 1টা বাজে। বনিকে ঘুম পাড়িয়ে নীরবে রুম থেকে বেরিয়ে আসে বাণী। একটা দীর্ঘশ্বাস ফেলে প্রবেশ করে বনির রুম বরাবর অপর পাশে বেডরুমে। রুমে প্রবেশ করতেই সে দেখতে পায় সম্পূর্ণ রুম অন্ধকারে সে আছে। 16 ডিগ্রিতে সেট করা এসি হতে বেরিয়ে আসা বাতাস রুমের ভেতরকার পরিবেশকে হিমশীতল করে তুলেছে। বাণী একবার সম্পূর্ণ পরিবেশ পরখ করে, অতঃপর থমথমে গলায় বলে ওঠে, আমার মেয়ের সব থেকে বড় দুর্ভাগ্য হলো যে আপনার মতো নরপশু পাপা তার। বাণীর বলা কথাটা হিরণের কর্ণগহরে প্রবেশ করতেই সে রাগে লাল হয়ে থাকা চোখচোরা মেলে পেছনে তাকায়। অন্ধকার রুমে বাণী হিরণের সেই দৃষ্টি স্পষ্ট দেখতে পেল না। দেখলে হয়তো নিশ্চয়ই সে দমে যেত। বাণী অটল গলায় ফির বলে ওঠে, আমি সবসময় ভাবতাম আল্লাহ আপনাকে কন্যা সন্তানের পিতাই কেন বানালো। মেয়ে সন্তান তো আল্লাহর রহমত হয়। আপনি তো জীবনে এমন কিছু করেননি যে আপনি এই রহমত হাসিল করতে পারবেন। কিন্তু পরে আমি বুঝতে পারলাম
আমার মেয়ে আপনার জন্য রহমত নয়, বরং আপনার সব থেকে বড় শাস্তি। আপনার কি কখনো ভয় হয় না? যেই ভালোবাসার দাবি আপনি আমার কাছে করে বেড়ান, ধরুন সেই একই ধরনের ভালোবাসা কখনো বন্ধির জীবনে আসলো, কেমন অনুভব করবেন আপনি? আর একটাও কথা বলবে না বানি। হিরণের শান্ত গলার সতর্ক বার্তা বাণী কানে তোলে না। তার সহ্যেরও একটা সীমা রয়েছে। আজকে নিজে ঘটে যাওয়া ঘটনা সে মোটেও মেনে নিতে পারছে না। সেই শমশের মজুমদার যখন তার মেয়ের হাতে পিস্তল চেপে ধরেছিল, তখন বাণীর মনের অবস্থা কিরকম ছিল তা একমাত্র সাক্ষী উপরওয়ালা। বাণী হিরণকে তোয়াজ্ঞা না করে বলে, ভয় পাচ্ছেন? বনির ভাগ্য আমার মতো হয়ে যায় কিনা সেই ভয় পাচ্ছেন? মেয়ের চোখে নিজের ঘৃণা দেখার ক্ষীণ সম্ভাবনাও আপনাকে ভীত করে তুলছে। হিরণের ধৈর্য শক্তি হারায়। সে ক্ষিপ্র গতিতে এগিয়ে গিয়ে বাণীর গলা চেপে ধরে। হিরণ সন্নিকটে আসার সাথে সাথেই বাণীর নাকে একটা উটকো গন্ধের ঘ্রাণ টের পায়। এই ঘ্রাণ কিসের তা বুঝতে একটু সময় ব্যয় করতে হয় না তার। শয়তানদের মজলিসে কোন পানীয় বেশি প্রাধান্য পায় তা বাণী ভালো করেই জানে, কিন্তু এই ব্যাপারে আর কোনো কথা বলার সুযোগ পায় না সে। হিরণ তার আগেই খুব মিশ্রিত স্বরে বলে ওঠে, আজকে নিচে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার সম্পূর্ণ দায়ভার তোমার। তোমার খাঁচা ছেড়ে পালানোর ফলেই শমশের মজুমদার তোমাদের পরিচয় জানতে পেরেছে এবং আমার বাড়িতে এসে আমার সামনেই এমন দুঃসাহস দেখানোর সুযোগ পেয়েছে। বাহিরের বাতাস গায়ে লাগতেই উড়ার জন্য খুব কিচিরমিচি শুরু করে দিস না তাই? হ্যাঁ, কিন্তু আমিও খুব ভালো করেই জানি কিভাবে ডানা কাটতে হয়। হ্যাঁ, কথাটা কিন্তু মাথায় রাখো। আমি নিজেকে যতটা সংযত করার চেষ্টা করি, তুমি ততই আরও টেনে হিচড়ে আমার ভয়ঙ্কর রূপটা বের করে আনো। বাণীর নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হতেই সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু হিরণের দানবীয় হাতের থাবা হতে মুক্তি পাওয়া মুশকিল। বাণী আর কোনো উপায়ন্তর না পেয়ে আচমকা মুখ ভর্তি থুতু ছুঁড়ে মারে হিরণের দিকে। হিরণ সাথে সাথে হাতের বাঁধন আলগা করে ফেলে। দম বন্ধকর পরিস্থিতি থেকে মুক্তি পেতেই বাণী দু হাতে নিজের গলা ধরে কাশতে শুরু করে। খানিকটা প্রশান্তির আশায় সে চোখ বুজে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করে, কিন্তু আচমকা চুলের মুঠিতে টান খেতেই বাণী চোখ মেলে তাকায়। সাথে সাথে সে দেখতে পায় হিরণের ভয়ঙ্কর মুখ, যেই রূপকে বাণী জমের মতো ভয় পায়। চুলের মুঠে আরেকটু শক্ত করে ধরতেই বাণী চোখ খিচে বন্ধ করে ফেলে। হিরণের চোখ ঠিকরে যেন আগুন বের হচ্ছে। সে আগুন দৃষ্টি মেলে সে বলে, আমাকে রাগিয়ে ভালো করনি বানি। বাণী আর কিছু বলার সুযোগ পেল না। তার পূর্বেই হিরণ নিজের হিংস্রতার পরিচয় দেওয়া শুরু করে। বাণী কেবল অনুভব করলো তার চারপাশটা বিকট শব্দ তুলে ভেঙে গুড়িয়ে যাচ্ছে। তার চোখের সামনে ভেসে ওঠে 6 বছর পূর্বের এরকমই এক রাতের দৃশ্য, যেই রাতের প্রহর শুরু হয়েছিল খুন, লাশ এবং রক্ত দিয়ে, আর শেষ হয়েছিল বাণীর হৃদয় ও দেহ কলুষিত হওয়ার মাধ্যমে। আজও সেই একই রাতের পুনরাবৃত্তি ঘটে। ভোর সকাল তখন। সারা রাতের তাণ্ডবলীলা শেষে প্রকৃতি শান্ত হয়েছে কেবল। ব্যথার তীরতায় গায়ে অসহন জ্বর নিয়ে চোখ মেলে তাকায় নিশাদ। নিঃশব্দ কেবিনটায় একবার চোখ বুলিয়ে ফের চোখ বুঝে নেয় সে। চেতনানাশক ঔষধের রেশ কাটার ফলেই বোধহয় পায়ের কাঁচা সেলাইয়ের জায়গার যন্ত্রণাটা স্পষ্ট অনুভব করতে পারছে সে। তবুও এই ভেবে স্বস্তি পায় যে পাটা অন্তত অক্ষত আছে। শুষ্ক উষ্ঠদয় ফাঁক করে থেমে থেমে দম নিতে থাকে সে। তখনই মৃদু শব্দে কেবিনের দরজাটা খুলে যায়। নিশা চোখ মেলে দরজার দিকে তাকাতেই দেখতে পায় অপ্রত্যাশিত একজন মানুষকে। নিস্তব্ধ ভোর বেলায় নিশার কেবিনে তানজিদ সাইফ নামক এই পুরুষের আগমন অপ্রত্যাশিতই বটে। ইউনিফর্ম বদলে ফর্মাল গেটআপে থাকা এই পুরুষের মুখভাব স্বাভাবিকের তুলনায় বেশি থমথমে। নিশার সজাগ মস্তিষ্ক মুহূর্তেই মনে করে গতকালকে ঘটে যাওয়া ঘটনাটা। বিকট এক দানবীয় শক্তির প্রলয়ে আচমকা যখন সবাই ছিটকে এক এক জায়গায় পড়ে, তখন পায়ে আরো গভীর আঘাত পায় নিশা। গুলিবিদ্ধ জায়গা হতে মুহূর্তেই গলগল করে রক্ত বেরোতে থাকে। ধোয়ার চাদরে ঢাকা চারদিকটা তীব্র ব্যথার তাড়নায় আর দেখার সুযোগ হয়নি তার। তবে সে স্পষ্ট কানে শুনতে পাচ্ছিল কিছু যুবকের আর্তনাদ ও হাহাকার মিশ্রিত ডাক। সামির এই নামটা ধরেই সকলে ডাকছিল। এরপর আর কিছু মনে করতে পারছে না সে। সব যেন ব্ল্যাক আউট হয়ে গিয়েছে। নিশা শুষ্ক গলায় প্রশ্ন করে, সবাই ঠিক আছে? থমথমে মুখটা যথাসম্ভব স্বাভাবিক রেখে সাইফ উত্তর দেয়, জি। আপনি এখন কেমন অনুভব করছেন ম্যাডাম?
সাইফের উত্তরটা এবং সেই সাথে জুড়ে দেওয়া প্রশ্নটাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে নিশা ফের প্রশ্ন করে। সামির, আমার মনে আছে আপনারা ওনার নাম ধরে চিৎকার করছিলেন। উনি ঠিক আছে ভাইয়া? সামিরের নামটা শুনতেই সাইফের শক্ত খোলসের ভেতর একটা বিষাদের ঢেউ খেলে গেল। চোখের সামনে ভেসে ওঠে ছেলেটার চেহারা। আজ ছেলেটার জানাজা পড়ানো হবে। হাসপাতাল হতে সেই ক্ষতবিক্ষত লাশ সংগ্রহের দায়িত্ব আপাতত সাইফের ওপরেই পড়েছে। সেই জন্যই সে এই মুহূর্তে হাসপাতালে এসেছিল। কিন্তু এখানে আসার পর অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির ফলে তার কাঁধে অর্পিত হয় সামরিক এক নতুন দায়িত্ব। সেসব ভাবতে ভাবতে কিছুটা অন্যমনস্ক হয়ে সাইফ জবাব দেয়। স্বামী শহীদের খাতায় নাম লিখিয়েছে। নীরবতা ছড়িয়ে পড়ে সম্পূর্ণ কেবিন জুড়ে। নিশার মন ভারী খারাপ হয়। মুহূর্তেই নিজের পায়ের কাঁচা সেলাইয়ের যন্ত্রণাটুকু ভুলে সেই শহীদ সৈন্যের পরিবারের দুঃখ উপলব্ধি করার চেষ্টা করে। কিন্তু না, সে ব্যর্থ হয়। যে হারায় সে ছাড়া কেউই কখনো হারানোর বেদনা অনুভব করতে পারবে না। এই অসম্ভব বিস্ময়। তীব্র মন খারাপ নিয়ে নিশা উচ্চারণ করে, আল্লাহ ওটাকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করুন। আমিন। সাইফ বিষণ্ণতাকে একপাশে ঠেলে শুধায়, আমি কেবিনের দরজার বাইরেই আছি, প্রয়োজন হলে ডেকে নেবেন। কথাটুকু শেষ করেই সাইফ বেরিয়ে যেতে নিলে নিশা ধীর গলায় প্রশ্ন করে, আব্বু আম্মু কোথায়? প্রশ্নটুকু কানে পৌঁছতেই সাইফ পিছু ফিরে তাকায়, তবে প্রশ্নের জবাব দেয় না। নীরব রয়। নীরব সাইফের মুখ পানে চেয়ে জবাব পেয়ে যায় নিশা। জ্বরের ঘরে তার দু চোখ জ্বলছে। চক্ষুকুলের শেষ প্রান্ত দিয়ে গড়িয়ে পড়ে দুফোঁটা রক্তজল। দৃশ্যটুকু দেখে সাইফের সামান্য মায়া হয় বটে। মেয়েটা নিশ্চয়ই জ্ঞান ফেরার পর সর্বপ্রথম নিজের মা বাবাকে এখানে এক্সপেক্ট করছিল। কিন্তু বেচারের জ্ঞান ফেরার কিছু সময় পূর্বেই তার মা বাবা ঝগড়া করে দুজন দুদিকে চলে গিয়েছে নিজেদের শান্ত করতে। তাদের ঝগড়ার মূল বিষয়বস্তু ছিল ইয়াসমিন মুস্তফা নিশা হসপিটাল থেকে ফিরে কার সাথে থাকবে। জুলফিকার অবশ্য যাওয়ার আগে সাইফকে কিছুক্ষণের জন্য নিরাপত্তার দায়িত্বে রেখে গিয়েছে। সাইফ দায়িত্ব পালনে কখনো অপারগতার প্রমাণ দেয় না, আজও তার ব্যতিক্রম নয়। কিন্তু তার দায়িত্ব কেবল নিরাপত্তা পর্যন্তই সীমাবদ্ধ। সেই জন্যই সাইফ চেয়েছে আর মন খারাপের অথই সমুদ্রে ডুবে থাকা মেয়েটাকে টেনে তোলার চেষ্টা করে না। থাকুক না দু একটা মন খারাপের গল্প, কালই শেষ হলেই তো সেই গল্প থেমে যাবে। ওদিকে একদল কাকের কুৎসিত স্বরে ডাকা কাকার শব্দ ভেসে আসছে দূর হতে। সেই বিদঘুটে ডাকের শব্দে হিরণের গভীর ঘুমের ব্যাঘাত ঘটে। সে কপাল কুঁচকে চোখ মেলে তাকায়। মাথাটা সামান্য বালিশ হতে তুলে বেডসাইড টেবিলে থাকা ঘড়িতে সময়টা এক দফা দেখে নেয়। ঘড়ির কাঁটা 7:21 স্থির দেখে ফের চোখ বন্ধ করে বালিশে মাথা গোজে সে। মুহূর্তেই হিরণের জনক নড়ে ওঠে। সে চোখ মেলে তাকায়। নিজের কৃতকর্মের স্মৃতিচারণ করতেই সে ব্যস্ত। চোখে একবার সম্পূর্ণ রুমে চোখে বোলায় নেই, বানি নেই। হিরণ দ্রুত গতিতে উঠে বসে নিজের মাথা জাপড়ে ধরে। আরো একবার সে একই পাপের পুনরাবৃত্তি ঘটিয়েছে। 6 বছরের বহু প্রচেষ্টায় যে সম্পর্ককে সে স্বাভাবিক করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছিল, সেই সম্পর্কে সে নিজ হাতে আবার ফাটল ধরিয়ে দিয়েছে। ক্ষমা মিলবে কুহু? বানি এই জন্মে কখনো ক্ষমা করবে? বাণীর কথা স্মরণ হতেই হিরণ দ্রুত বিছানা ছেড়ে নামে। গায়ে একটা ধূসর রঙা টি শার্ট তাড়াহুড়ো করে জড়িয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে সে। সর্বপ্রথম উকি দেয় বনির রুমে। খেলনা সজ্জিত রুমটাই ঘুমন্ত বনি ছাড়া আর কারো অস্তিত্বের দেখা না পেয়ে হিরণ নীরবে রুম ছেড়ে বেরিয়ে আসে। অতঃপর ব্যস্ত পায়ে সম্পূর্ণ বাড়ির প্রতিটা কোণা খোঁজা শুরু করে সে। কিন্তু কোথাও বাণীকে না পেয়ে তার মাথা আরো বিগড়ে যায়। বড় বড় কদম ফেলে বাড়ির বাইরে পা রাখতেই ফ্রন্টিয়ার্ডে ইবাদের মুখোমুখি হয় সে। এই সময় নিজের স্যারকে এই অবস্থায় দেখে ইবাদের মনে খটকা লাগে। কিন্তু সে কিছু বলার পূর্বেই হিরণ প্রশ্ন করে, বানি কোথায়? ম্যাডাম তো বাসায় স্যার। হিরণ আর রাগ চেপে রাখতে পারে না। সে হিংস্র ভঙ্গিতে থাবা মেরে ইবাদের প্যান্টের এক পাশ হতে একটা পিস্তল হাতে নিয়ে তা ইবাদের কপালে ঠেকিয়ে বলে, বাসায় থাকলে আমি পাচ্ছি না কেন? কোথায় গিয়েছে? হিরণের এই রূপের সাথে বেশ ভালোভাবেই পরিচিত ইবাদ, তাই সে বিচলিত হয় না, বরং শান্ত গলায় জবাব দেয়, সকল গার্ডস নিজেদের দায়িত্বে আছে,
শমশের স্যার যাওয়ার পর থেকে আমি নিজে সারা রাত দু চোখের পাতা এক করে নিই। দরজার এখানে ঠায় দাঁড়িয়ে আছি। ম্যাডাম বেরিয়ে আসলে আমি অবশ্যই দেখতে পেতাম। ইবাদের কথা শেষ হতে না হতেই বাড়ির ভেতর হতে ব্যস্ত পায়ে একজন মেয়েট বেরিয়ে এসে বলে, স্যার, বাড়ির পেছনের দরজা লক করা নেই, সম্ভবত বাড়ির ভেতর থেকে কেউ খুলেছে। মেয়েদের কথা কানে প্রবেশ করতেই হিরণ স্তব্ধ বনে যায়। বাণী কি আবার পালিয়েছে? প্রশ্নটা মস্তিষ্কে উকি দিতেই হিরণ পিস্তল হাতে দ্রুত বাড়ির ভেতর প্রবেশ করে। তার পিছু পিছু ইবাদও ছোটে। পেছনের দরজা দিয়ে বাইরে পা রাখতেই চোখের সামনে ব্যাকইয়ার্ড দৃশ্যমান হয়। উঁচু চার দেয়ালে আবদ্ধ ব্যাকইয়ার্ডের ভেতর কোনো গার্ডস রাখেনি হিরণ। যারা আছে সকলে দেয়ালের ওপারে 24 ঘন্টা পাহারা দায়িত্বে আছে। সবুজ ঘাসে আবৃত শূন্য ব্যাকইয়ার্ডের এক কোণে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল হিজল গাছটা। সেই গাছের আড়াল হতে দেখা যাচ্ছে এক নারী পোশাকের অংশবিশেষ। এই দৃশ্যটুকু দেখিয়ে হিরণ যেন হাঁপ ছেড়ে বাঁচল। দ্রুত পায়ে এগিয়ে যায় সেই গাছের কাছে। বিশাল গাছের আড়ালে ভেজা সবুজ ঘাসের ওপর শুয়ে আছে এক খয়েরি রঙা থ্রিপিস পরিহিতা নারী। গলায় ওড়নার চিহ্নটুকুও নেই, উল্টো গায়ের সঙ্গে লেপ্টে রয়েছে ভেজা কাপড়। দু হাতের মুঠোয় তার খানিকটা মাটি রয়েছে। বদ্ধ চোখচূড়া শেষ ভাগে এখনো লোনা জল স্পষ্ট দেখা যাচ্ছে। কাঁদতে কাঁদতে খালি হাতে মাটি খোঁড়ার নিদর্শনোক্ত পরিস্থিতি ইতিমধ্যেই ব্যক্ত করতে সক্ষম হয়েছে। হিরণ বাকরুদ্ধ হয়ে যায়। বিস্মিত ইবাদত, তবে সে দ্রুত নিজের দৃষ্টি নামিয়ে নেয়। মনে মনে সে সম্পূর্ণ নিশ্চিত যে শমশের মজুমদারকে নিয়ে স্যার এবং ম্যাডামের মধ্যে বিশাল কোনো ঝামেলা হয়েছে, যার দরুন ম্যাডামের এখন এই অবস্থা। হিরণ হুট করে চাপা ব্যথার মতো শ্বাস ছাড়ে। এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে বাণীর মুষ্টিবদ্ধ হাত ছুঁয়ে দেখে। সাথে সাথে সে চমকে ওঠে। বরফের ন্যায় জমে আছে সেই হাত। হিরণের হিংস্র দৃষ্টি অজানা ব্যথায় কাতর হয়ে ওঠে। সে আরেকটু এগিয়ে গিয়ে বাণীর মাথা কোলে তুলে নরম সরে ডাকে, বাণী, এই বাণী। কোনো প্রত্যুত্তর না দেখিয়ে ইবাদ সাহস করে বলে, স্যার, আমি ডক্টর হুমায়রাকে কল করব। হিরণ মাথা নেড়ে সম্মতি জানিয়ে পানিকে তুলে বাড়ির ভেতর চলে যায়। নিজের রুমের বিছানায় শুইয়ে দিয়ে ব্যস্ত ভঙ্গিতে পানির ঠান্ডা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে মালিশ করতে থাকে। লাবণ্যহীন মুখশ্রী আরো মলিন রূপ ধারণ করেছে যেন রাতারাতে। এই তুফানি আবহাওয়ায় কতক্ষণ ধরে চেতনাহীন অবস্থায় বাহিরে পড়েছিল কে জানে। হিরণের বুকের ভেতর দানবীয় টাইফুন হুলস্থুল বাঁধিয়েছে যেন। অপরাধ বোধে অস্থির হয়ে আছে ভেতরটা। কতটা কষ্ট পেয়ে এই মেয়ে সেই বোবা গাছের তলে আশ্রয় খুঁজতে গিয়েছে। হিরণ সেই শীতল হাতের তালু মালিশ করতে করতে উদ্ভ্রান্তের ন্যায় আওড়ায়, আই এম সরি, ভুল করে ফেলেছি, আবার মাফ করো না, কখনো করতে হবে না। তুমি কি ভুল করেছো পাপা? ঘুম জড়ানো শিশু কণ্ঠ কানে এসে পৌঁছতেই হিরণ নীরব হয়ে যায়। ঘাড় ঘুরিয়ে দরজার পানে তাকাতেই দেখে দরজার সাথে অনেকটা লেপ্টে কৌতূহলী দৃষ্টি মিলে তাকিয়ে আছে বনি। মেয়ের মুখ পানে চেয়ে বাঘহারা হয়ে পড়ে হিরণ। অবুঝ বাচ্চার প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা তার নেই। শান্ত ভঙ্গিতে নিজের কেবিনে শুয়ে আছে মিশা। তার ঠিক পাশেই একটা টুলে বসে রয়েছে কলেজ ইউনিফর্ম পরিহিত এক রমণী। নাইমা এবং জুলফিকার বেরিয়ে যেতেই সে উঁচু গলায় প্রশ্ন করে, দোস্ত, আঙ্কেল তোকে নিজের কাছে নিয়ে যেতে চাইছে, তুই কি চাস? তুই আঙ্কেলের সাথে যেতে রাজি? বান্ধবীর এহেন প্রশ্নে নিশাদ কোমল মন আরো গুমট রূপ ধারণ করে। তার আম্মু আব্বু তার ভালো চায়, সে বিষয়ে নিশার কোনো সন্দেহ নেই। কিন্তু তারা একটাবারও এটা জানতে চায়নি নিশা কি চায়। নিশা দুজনকেই ভালোবাসে, দুজনের সঙ্গেই থাকতে চায়, যা কখনো সম্ভব নয়। তাই সে এই বিষয়ে আর কোনো মন্তব্য করে না। কলেজ ইউনিফর্ম পরিহিত রমণী হয়তো নিশার মনের অবস্থা বুঝতে পারে, তাই প্রসঙ্গ বদলে সে বলে ওঠে, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম দোস্ত। আমি ভেবেছিলাম সেই দিন তুই আমাকে কল করে যে ভয়ঙ্কর ভাইয়াদের কথা বলেছিলি তারাই হয়তো তোকে কিডন্যাপ করেছে। নিশার মনে পড়ে যায় সেদিন রাতের ঘটনা। সাইফ ও তার সাঙ্গপাঙ্গদের দেখে সে ভয় পেয়েছিল বটে, তবে উপস্থিত বুদ্ধি খাটিয়ে সে পরিস্থিতি সামাল দিতে নিজের বেস্ট ফ্রেন্ডকে কল করে আব্বু সম্বোধন করে নালিশ করা শুরু করে। এতে কাজও হয়। তার এই কাজে সাইফ নামক সেই ভদ্রলোক ভালোই ভয় পেয়েছিল। পুরনো কথা স্মরণ করে নিশাদ ক্ষীণ স্বরে প্রশ্ন করে, তুই সেই ঘটনা আম্মুকে জানাসনি তো? জানানোর সুযোগ পেলাম কই?
তোকে তুলে নেওয়া হয়েছে শুনেই আন্টি এক মুহূর্ত অপেক্ষা না করে ছুটে চলে যায়। ভালো করেছিস না বলে। নিশাকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখে রমণী চোখ ছোট করে সন্দিহান গলায় প্রশ্ন করে, তুই কি কিছু লুকাচ্ছিস নিশু? আসলে ভাইয়ারা ডিফেন্স লোক। যেই ভাইয়াটির সাথে ধাক্কা লেগে আমি রাস্তায় পড়ে গেছিলাম, উনি আমাকে উদ্ধার করেছে গতকাল। হি ইজ অ্যান আর্মি, ছেলে ধরা নন। আর ইউ সিরিয়াস? মানে তুই একজন আর্মিকে ছেলে ধরা বলে আমার কাছে গালমন্দ করেছিলি সেদিন? তুই কি অন্ধ? চেহারা দেখে বুঝিস না? রমণীর বাকি কথা অসম্পূর্ণ রয়ে যায়। মৃদু রিংটনের শব্দ তুলে তার ব্যাগে ফোন বেজে ওঠে। ব্যাগ হতে ফোন বের করে স্ক্রিনের নামটা দেখেই রমণীর মুখের কোণে হাসি ফুটে ওঠে। নিশার দৃষ্টির অগোচর হয় না সেই দৃশ্য। সে প্রশ্ন করে, কে? রমণীর সাথে সাথে হাসি লুকিয়ে জবাব দেয়, আম্মু কল দিচ্ছে, কথা বলে আসছি। কথাটুকু বলেই এক মুহূর্ত অপেক্ষা না করে ফোন নিয়ে বেরিয়ে যায় সে। নিশা তার যাওয়ার পানে বোকার ন্যায় তাকিয়ে থাকে। তার শুধু এমন কেন মনে হয় যে তার বেস্ট ফ্রেন্ড তার থেকে কিছু লুকাচ্ছে? হসপিটালের করিডোরের শেষ মাথায় গিয়ে কলটা রিসিভ করতে অপর পাশ থেকে একটা পুরুষ বলে ওঠে, রুহির জন্য সারপ্রাইজ আসে, সে শীঘ্রই আসছে। ছেড়ে দে দুর্জয়। যন্ত্রণায় কাতরানো গলায় এই আর্তনাদ দুর্জয়ের কানে পৌঁছতেই সে নিজের গতিশীল হাতজোড়া স্থির করল। 2 ঘন্টার পাশবিক নির্যাতনের পর এই 3টি শব্দ কেবল উচ্চারণ করল রইস দিলদার। দুর্জয়ের এতক্ষণের চালানো তাণ্ডবের ফলশ্রুতিতে রইসের আহত দেহ রক্তে জর্জরিত হয়ে গিয়েছে। মৃদু বিরতি পেতেই রইস মাথা নত করে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে আর চোখে দেখতে থাকে দুর্জয়ের মুষ্টিবদ্ধ হাতজোড়া। শ্যাম চামড়া ভেদ করে রগগুলো ফুলে রয়েছে। কিসের তৈরি ওই হাতজোড়া? সিমেন্টের নাকি? না হয় এক ঘষিতেই কিভাবে রইসের একটা দাঁত উপড়ে ফেলে দিয়েছে। দুর্জয়ের কোনো তাড়া নেই। সে বেশ শান্ত ভঙ্গিতে একটা সাদা রুমাল দিয়ে নিচের রক্তাক্ত দুহাত মুছে নিতে নিতে বলে ওঠে, যা জানিস সব বলে দে। অযথা আমার সময় অপচয় করাটা আমার সব থেকে অপছন্দের কাজ। রইস দিলদার এবার হাসতে হাসতে মাথা তুলে তাকায়, অতঃপর বেশ ক্রোশ নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারে রক্তাক্ত থুতুচূড়া। ফিসফিসিয়ে বলে, এটা তোর দেশের উদ্দেশ্যে ছিল। ঠান্ডা মাথায় খুন করতে সক্ষম দুর্জয়ের মাথা গরম হওয়ার জন্য রইস দিলদারের উচ্চারণ করা এই বাক্যটাই যথেষ্ট ছিল শুধু। দুর্জয় ক্ষিপ্র ভঙ্গিতে রইসের নাক বরাবর ঘুষি মারে। এবার এক ঘুষিতেই নাসারন্ধ্র হয়ে বেরিয়ে আসে তরল রক্ত। তবু রইসের মাঝে তেমন একটা ভাবান্তর হলো না। সে উদ্ভট স্বরে হাসতে হাসতে বলে, খুব শীঘ্রই আরেকটা ধ্বংসযজ্ঞ চালাবো আমরা, বুম। শেষের শব্দটা উচ্চারণ করে আরো উচ্চ স্বরে হাসতে থাকে রইস। দুর্জয় এবার রইসের চুল শক্ত করে মুঠো করে ধরে প্রশ্ন করে, কোথায় কোথায় হবে সেটা? আমাদের মেরে ফেল দুর্জয়, কারণ জীবিত অবস্থায় আমার মুখ দিয়ে কোনো তথ্য বের করতে পারবি না তুই। দুর্জয় বেশ বিরক্ত হয়। এখানে আপাতত আর সময় অপচয়ের মানে হয় না। লেফটেন্যান্ট কর্নেলকে সম্ভাব্য আশঙ্কা সম্পর্কে জানাতে হবে এই মুহূর্তে। সেই উদ্দেশ্যে দ্রুত পা ফেলে বের হতে নিলেই রইস পেছন থেকে ঠাট্টা মিশ্রিত স্বরে বলে ওঠে, সবার জন্য অপেক্ষা করছে ধ্বংসযজ্ঞ, আর তোর জন্য অপেক্ষা করছে চমক, দারুণ এক চমক। আবার শুরু হবে ধ্বংসলীলা। 2013 সাল বর্ষার কোনো এক বিকেল ধরাপটে নেমেছে আকাশ নেমে তীব্র বর্ষণ। জনমানবহীন পাকা রাস্তায় চপচপ শব্দ তুলে দৌড়াচ্ছে এক কিশোরে। গায়ে পরিহিত ওভারসাইজ টি শার্ট এবং লেগিংসটা বৃষ্টিতে ভিজে গায়ের সাথে আষ্টে পৃষ্ঠে রয়েছে। খোলা চুলে আগা চুইয়ে চুয়ে পড়ছে বিন্দু বিন্দু পানি। কাঁধে তার বিশাল সাইজের একটা গিটারের ব্যাকপ্যাক। তার পায়ের গতি স্থির হয় স্কুলের কাছাকাছি একটা শুনশান রাস্তায় এসে। এই রাস্তাটা সাধারণত সাধারণ মানুষ এড়িয়ে চলারই চেষ্টা করে সবসময়। তার অন্যতম কারণ হলো রাস্তার দুধারে থাকা সারিবদ্ধ বিশাল বাঁশঝাড়। লোকমুখে শোনা যায় জায়গাটা খুব একটা সুবিধার না। অশরীরীদের আবাসস্থল বলা হয় এই জায়গাটাকে, কিন্তু পানি সেই লোকমুখে কথাগুলো কখনো কানে তোলেনি। এসব ব্যাপারে ভয় ডর তার সবসময় কম। তার বাসা থেকে স্কুলে পৌঁছানোর শর্টকাট রাস্তা এটা। বাণী সর্বদা শর্টকাট প্রেমী মেয়ে। যেখানে এই রাস্তা ধরে 15 মিনিটে স্কুলে পৌঁছানো যায়, সেখানে অযথা 35 মিনিট ঘুরে অন্য রাস্তা দিয়ে স্কুলে যাওয়ার কোনো মানে খুঁজে পায় না সে।
তবে আজ ঘটনা ভিন্ন। আজ সে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে এতক্ষণ দৌড়ে এই রাস্তায় এসে থামেনি। আজ সে অন্য উদ্দেশ্যে এখানে এসেছে। তার সিক্ত নয়ন যুগলের অশ্রু বৃষ্টির পানি বারবার ধুয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। বাণী নীরবে নিজের কাঁধে গিটারের ব্যাকপ্যাকটা নামিয়ে ছুঁড়ে রাস্তার এক পাশে ফেলে দেয়। বুকের ভেতরটা খান খান হয়ে যায় তার। কষ্টের ভার বইতে না পেরে বাণী নিজেও রাস্তার ধারে বসে পড়ে। কান্নারত মুখশ্রী হাঁটুর ভাঁজে আড়াল করতেই এতক্ষণের নীরব কান্না এবার সুর তোলে। কি করুন সেই কান্নার সুর, যেন সত্যি কোনো অশরীরই কাছে। সময় গড়ায়, হই হই হুমকার তুলে বাতাস প্রবাহিত হচ্ছে। সরু চিকন বাসগুলো সেই বাতাসের প্রকোপে এদিক সেদিকে দুলছে অবিরত। ঠিক সন্ধ্যা নামার আগ পর্যন্ত চলে বাণীর অশ্রু বিসর্জন এবং ম্যাঘজমা আকাশে করুণ বর্ষণ। যেই মুহূর্তে বৃষ্টি থেমে গেল সেই মুহূর্তেই যেন পানি নিজের সম্বিত ফিরে পেল। আর্দ্র হাতের পিঠ দিয়ে দু চোখের পাতায় জমে থাকা জল মুছে নেয় সে। কাক ভেজা শরীর মৃদু থরথর করে কাঁপছে। বলা হয় কিশোরীর হৃদয় বড়ই নাজুক প্রকৃতির হয়ে থাকে, অনেকটাই স্বচ্ছ কাছের ন্যায়, সামান্য আঘাতেই ভেঙে গুড়িয়ে যায়। তবে একটা বিষয়ে কাজ ভাঙার সঙ্গে হৃদয় ভাঙার পার্থক্য রয়েছে। তা হলো কাজ ভাঙে তীক্ষ্ণ শব্দ তুলে, কিন্তু কিশোরীর হৃদয় ভাঙে অতি নীরবে, কোনো শব্দ হয় না তাতে। দুঃসহ যন্ত্রণা বুকে পুষে কম্পিত চিত্ত তুলে উঠে দাঁড়ায় বাণী। নিজের অতি প্রিয় গিটারের সঙ্গে নিজের চূর্ণ বিচূর্ণ হওয়ার হৃদয়টাকে অবহেলার সহিত রাস্তার এক কোণে ফেলে রেখে প্রস্থানের উদ্দেশ্যে পা বাড়ায় সে। পেছনে ফিরে তাকায় না একবারও। অবশ্য ফিরে তাকানোর মতো অবস্থায়ও ছিল না সে। কয়েক ঘন্টা বৃষ্টিতে ভেজার ফলস্বরূপ কতদূর যাওয়ার পরেই চেতনা হারিয়ে মুখ থুবড়ে রাস্তায় পড়ে যায় সে। বর্তমান গায়ে অসহন জ্বর, জ্বরে কাবু হয়ে ঘোরের মধ্যেই কাতরাচ্ছে বাণী। গায়ের কামড়া যেন জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে, যে ছুঁয়ে দেওয়ার স্পর্ধা করবে সেই তীব্র উত্তাপে ভস্ম হয়ে যাবে। আচানক মাথায় আগুনের নারী হাতের ছোঁয়া পেতেই বাণী ভারী চোখের পাতা মেলে তাকানোর চেষ্টা করে, কিন্তু সে পারে না। ভাঙা গলায় অস্পষ্ট সুরে ঘুঙায়, মা। ডক্টর হুমায়রা অভিজ্ঞ হাতে একবার বাণীর কপালটা ছুঁয়ে নিজের হাতটা ছড়িয়ে ফেলে। অতঃপর একটা ডিজিটাল থার্মোমিটারের একাংশ মৃদু কম্পিত উষ্ণদয়ের মাঝে গুঁজে দেয়। 1 মিনিট সময় গড়াতেই থার্মোমিটার হতে ভেসে আসে মৃদু অ্যালার্ম জাতীয় শব্দ। হুমায়রা থার্মোমিটারটা হাতে নিয়ে চশমা ভেদ করে দেখে নেয় পানির শরীরের তাপমাত্রা। দেখতে তিনি চিন্তিত গলায় শোধায়, 104 ডিগ্রি। বিছানার শিওরেই দাঁড়িয়েছিল হিরণ। হুমায়রার কথা শুনে সে উদ্বেগ মিশ্রিত স্বরে প্রশ্ন করে, নিউমোনিয়া হওয়ার আশঙ্কা আছে? কতক্ষণ বৃষ্টিতে ভিজেছে? এইবারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বাড়ির প্রতিটা কোণাতেই রয়েছে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা। ব্যাকইয়ার্ডও সে ইলেকট্রিক ক্যামেরার নজরদারির বহির্ভূত নয়। ডক্টর হুমায়রাকে কল করে একজন মেয়েদকে বাণীর ভেজা কাপড় পরিবর্তনের দায়িত্ব দিয়ে হিরণ সেই সিসিটিভি দ্বারা ধারণকৃত ফুটেজ দেখতে বসে। ঠিক রাত 3:13 তীব্র বর্ষণ মাথায় নিয়ে বাড়ির ব্যাকইয়ার্ডে গিয়ে হিজল গাছটার নিচে বসে বাণী। গাছের আড়ালে বসায় পেছন হতে আর বাণীর মুখ দেখা যায় না, তবে কান্নার দমকে তার কম্পিত পিঠ সিসিটিভিতে স্পষ্ট দেখা যায়। কাঁদতে কাঁদতে একটা সময় বাণী মাটি খামছে ধরে দুহাতের মুঠোয়। এরকম করে প্রায় 1 ঘন্টা 12 মিনিটের মাথায় তার নিস্তেজ দেহ ধীরে ধীরে একপাশে হেলে পড়ে। সিসিটিভি ফুটেজ অনুযায়ী সময়ের হিসাব দিয়ে হিরণ বলে ওঠে, প্রায় 4 ঘন্টা। 35 বছর বয়সী ডক্টর হুমায়রার ভ্রু কুঁচকে আসে হিরণের কথার পিঠে। একটা মেয়ে 3 ঘন্টা অধিক সময় ধরে বৃষ্টিতে ভিজেছে, চেতনাহীন অবস্থায় পড়েছিল, অথচ একটা মানুষও তা দেখল না। মনে মনে এই প্রশ্ন জাগলেও ডক্টর হুমায়রা মুখ খুলতে আর তার জিজ্ঞেস করে না। এবারের ব্যক্তিগত ব্যাপার হতে সে যত সম্ভব দূরে থাকারই চেষ্টা করে সবসময়। ওনার ভাবনার মাঝে হিরণ বলে, বাণীর আগেও একবার নিউমোনিয়া হয়েছিল, কোনো সমস্যা হবে না তো আবার? কবে হয়েছিল? 11 বছর আগে, বেশ অনেকদিন ভুগেছিল। ডক্টর হুমায়রা কপালে ভাঁজ নিয়ে একটি ছোট নোটপ্যাডে সাদা কাগজে কলমের কালো কালি বসিয়ে ইংরেজিতে কিছু শব্দগুচ্ছ লেখে। অতঃপর কাগজটা ছিঁড়ে হিরণের দিকে বাড়িয়ে দিয়ে বলে, আপাতত এই প্রেসক্রিপশন অনুযায়ী মেডিসিনগুলো দিতে হবে, আশা করছি দ্রুত সুস্থ হয়ে যাবে। ডক্টর হুমায়রা প্রেসক্রিপশন বুঝিয়ে দিয়ে চলে যেতেই হিরণ ইবাদকে ডেকে তাড়াতাড়ি মেডিসিন আনতে পাঠিয়ে দেয়।
অতঃপর বিছানার দিকে তাকিয়ে দেখে বানির মাথার কাছে গুটি সুটি মেরে বসে থাকা বনিকে। বনি নিজের ছোট ছোট হাত দিয়ে বানির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নরম সরে বলে ওঠে, মাম্মা ওঠো, আমি ডাকছি তো। হিরণ একটা দীর্ঘশ্বাস ফেলে মেয়ের পাশে বসে তাকে টেনে নিজের কোলে নিয়ে বলে, অনেক বেলা হয়েছে মা, এখনো নাস্তা করনি তুমি? মাম্মা তো সিক, আমাকে কে খাইয়ে দিবে? পাপা আছি না? বনি মলিন মুখে একবার বাণীকে দেখে নিয়ে অতঃপর রাগী সরে শুধায়, আই হেট রেইন পাপা। কেন? বৃষ্টির কারণেই মাম্মা সিক হয়েছে। মেয়ের ক্রোধ মিশ্রিত কথা শুনতেই হিরণের বুকের ভেতরটা মুচড়ে ওঠে। বাণী অসুস্থ হয়ে পড়ায় সামান্য এক বৃষ্টির প্রতি বনির এত ক্ষোভ। যদি বনি কখনো জানে যে বাণীর এই অবস্থার জন্য দায়ী বৃষ্টি নয় বরং হিরণ, তখন কি বনি হিরণকেও ঘৃণা করবে? ভাবনাটা মনে উকি দিতেই হিরণের অন্তঃপুরটা গুমড়ে ওঠে। বাণী সহ গোটা পৃথিবীর ঘৃণা সহ্য করার ক্ষমতা আছে তার, কেবল বনির চোখে নিজের জন্য ঘৃণা কখনো সহ্য করতে পারবে না সে। এর থেকে মৃত্যুই শ্রেয়। হিরণ চোখ তুলে বাণীর পানে তাকায়। আরামদায়ক কমফোর্টারের নিচে অনেকটা কুকড়ে আছে জীর্ণ শীর্ণ নারীদেহটা। লাবণ্যহীন মুখটা ফ্যাকাশে হয়ে কেমন ম্লান দেখাচ্ছে। বেদনার্ত দৃশ্যটা হিরণের মনে মেঘের আনাগোনা সৃষ্টি করে। তার মনে পড়ে যায় গতরাতে বাণীর বলা কথাটা, আমার মেয়ে আপনার জন্য রহমত নয় বরং আপনার সব থেকে বড় শাস্তি। সত্যি কি তাই? সৃষ্টিকর্তা কি হিরণকে ধ্বংস করার অস্ত্র হিসেবেই বনিকে পাঠিয়েছে? শয়তানকে ধ্বংস করার অস্ত্র কি তবে তার নিজের অংশই? ফোনালাপে ব্যস্ত রাফি খেয়ালই করেনি কখন তার পেছনে 6 জন মানুষ এসে রোবটের ন্যায় দাঁড়িয়ে রয়েছে। কলটা কেটে পেছনে ফিরে তাকাতেই সে আচমকা এতগুলো মুখ দেখে ভয় পেয়ে যায়। অতঃপর নিজেকে সামলে নিয়ে ভ্রু কুঁচকে প্রশ্ন করে, তোরা এখানে দাঁড়িয়ে আছিস কেন? শালা একজন আর্মি হয়ে বাঘের মতো স্পষ্ট গলায় না গর্জে কার সাথে মিনি বিড়ালের মতো মিনমিন করে কথা বলছিলি? তুই দেখি পুরো আর্মি জাতির কলঙ্ক। আরে বোঝোস না বাঘ কার সামনে বিড়াল হয়ে যায়? গার্লফ্রেন্ডের সাথে বলছে। তোর গার্লফ্রেন্ডও আছে? কই, আগে বলিসনি তো? প্রত্যয় রাফির চিন্তিত মুখশ্রী পরক করে সবাইকে থামিয়ে দিয়ে প্রশ্ন করে, তোকে চিন্তিত মনে হচ্ছে, অল গুড? রাফি এবার হতাশ ভঙ্গিতে কাঠের তৈরি বেঞ্চিতে বসে পড়ে। তার দুপাশে বসে সাইফ এবং প্রত্যয়, বাকিরা তাকে ঘিরে দাঁড়িয়ে রয়। সাদাত সিরিয়াস গলায় প্রশ্ন করে, কি হয়েছে রাফি, কোনো সমস্যা? অন্যনার বাবা ওর বিয়ে ঠিক করে ফেলেছে। অন্যাকে? বলো, ওর গার্লফ্রেন্ডের কথা বলতেছে। তোদের সম্পর্কের কথা বাসায় জানিয়ে বিয়ে ভাঙতে বল তাহলে। ওর বাসায় জানে আমাদের ব্যাপারে, কিন্তু ওর বাবা রাজি হয়নি। তোর মধ্যে অপছন্দ করার মতো কি পেল? ওর বাবা ডিফেন্সের লোক পছন্দ করে না, অনেকটা পুরান ধাঁচের লোক উনি। চিন্তা চেতনাও তেমন। ওনার মতে ডিফেন্সের ছেলেদের নাকি চরিত্রে সমস্যা থাকে, আমরা নাকি নেশাপানিতে আসক্ত হই, আর তাছাড়াও আমাদের জীবনের কোনো গ্যারেন্টি নেই। এতটুকু শুনতেই সাইফের মাথায় রক্ত উঠে যায়। সে রাগী গলায় বলে উঠল, ভুলে যা ওই মেয়েরে, তুই এমন শ্বশুর তুই ডিজার্ভ করস না। আমরা যেখানে এদের জন্য নিজেদের জীবন বাজি রেখে লড়ে যাচ্ছি, আর এরা কিনা আমাদের ব্যাপারে এত চিপ ধারণা পোষে। 7 বন্ধুর আলাপে ভাটা পড়ে দুর্জয়ের রাগ নিয়ে। সবাই সাথে সাথে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। দুর্জয় শান্ত গলায় বলে ওঠে, 15 মিনিটের মধ্যে মিটিং রুমে সবাইকে দেখতে চাই। এক বাক্যের আদেশটুকু ছুড়ে দিয়েই দুর্জয় শান্ত ভঙ্গিতে সেখান থেকে প্রস্থান করে। গতকাল রাতে রইস দিলদারের মুখে সেই ভবিষ্যৎবাণী শোনার পর থেকেই তার চালচলন পূর্বের তুলনায় অধিক শান্ত হয়ে গিয়েছে। ওপরে ওপরে ঠান্ডা থাকলেও দুর্জয়ের ভেতরে বয়ে চলেছে অস্থিরতা। মনে ঘুরছে অসংখ্য প্রশ্ন, কি হবে, কোথায় হবে, কিভাবে হবে। সন্ধ্যা নামতে না নামতেই বাণীর জ্বর হু হু করে বেড়ে গেল। শুধু জ্বর বাড়লেও বিষয়টা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করতো না, কিন্তু জ্বরের পাশাপাশি অবচেতন অবস্থায় তার তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। এই পরিস্থিতি দেখে বনি ও হিরণ দুজনেই ভয় পেয়ে যায়। হিরণ দ্রুত বনিকে ইবাদের সাথে রুমের বাইরে পাঠিয়ে দিয়ে ডক্টর হুমায়রাকে কল করে বাণীর শারীরিক পরিস্থিতি সম্পর্কে জানায়। ডক্টর হুমায়রা বিলম্ব না করে বলে, ওকে এক্ষুনি হসপিটাল নিয়ে আসুন।
বাণীর জন্য হিরণের চিন্তা আকাশসমূহ হলেও সে হুমায়রার কথা মানে না। জেদ ধরে বলে, সম্ভব না, যা যা প্রয়োজন সব নিয়ে বাসায় আসুন, আপনি বাসায়ও ট্রিটমেন্ট করুন। ডক্টর হুমায়রা এবার খানিকটা বিরক্ত হয় বটে। সে কিছুটা সাহস সঞ্চয় করে কাট কাট গলায় বলে ওঠে, দেখুন হিরণ সাহেব, পেশেন্টের গুরুতর শারীরিক অবস্থা, তার ডক্টর হিসেবে আমি আপনার চেয়ে ঢের ভালো বুঝি। বনির জন্মের সময়ও আপনার এই একরোখা জেদের জন্য মেয়েটা মরতে মরতে বেঁচেছে। এখনো যদি আপনি সেই একই পরিস্থিতি ফেস করতে চান, তবে আপনি আপনার জেদ নিয়ে থাকুন। অন্য সময় হলে ডক্টর হুমায়রার এহেন কথার পিঠে হিরণ ক্ষিপ্র রূপ ধারণ করত, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। অলরেডি তার ভুলের সাজা মেয়েটা ভুগছে। বাণীর ভোগান্তি বাড়িয়ে দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে হিরণের নেই, তাই সে বাধ্য হয়ে বলে, আমি ওকে নিয়ে আসছি, কিন্তু ওর সিকিউরিটি আর প্রাইভেসির দায়িত্ব সম্পূর্ণ আপনার। সে অনুযায়ী নিজের মেডিকেল টিম সিলেক্ট করুন। আমি কোনো ধরনের মিসম্যানেজমেন্ট একদম মেনে নিব না কিন্তু। কলটা কেটেই হিরণ দ্রুত পায়ে টি শার্ট বদলে একটা শার্ট জড়িয়ে নেয়। অতঃপর রুম থেকে বেরিয়ে ইবাদকে ডেকে বলে, বনিকে তোমার দায়িত্বে রেখে যাচ্ছি, টেক কেয়ার অফ হার। আমার মেয়ের সামান্য অযত্ন যেন না হয়। ইবাদ সহ সকলকে দায়িত্ব বুঝিয়ে দিয়েই হিরণ ফের রুমে প্রবেশ করে। বিছানার কাছে এগিয়ে গিয়ে বাণীকে তুলতে নেই বাণী তপ্ত চোখ জোড়া মেলে তাকায়। হিরণকে দেখতেই তার নিঃশ্বাস আরো অস্বাভাবিক হয়ে পড়ে। ভাঙা গলায় এলোমেলো কিছু শব্দ আওড়ায়। খুনি, খুনি, আপনি খুন করেছেন। বাণীর হ্যালোসিনেশন হচ্ছে। চোখের সামনে বারবার ভেসে উঠছে সেই কাল রাতের স্মৃতি, সেই হিজল গাছটার সাথে বাঁধা অবস্থায় ফেলে রাখা রক্তাক্ত লাশ। সেই লাশের সামনে থেকে টেনে হিঁচড়ে বাণীকে বাড়ির ভেতর নিয়ে আসা, অতঃপর চার দেয়ালের একটা রুমের ভেতর বাণীর আবদ্ধ আত্মচিৎকার, নিজেকে বাঁচানোর আর্তনাদ, তার অস্তিত্বের কালো অধ্যায় হিসেবে হিরণের আধিপত্য বিচরণ, সবটা চোখের পাতায় ভেসে উঠতেই বাণীর বদ্ধ চোখের কার্নিশ বেয়ে লোনা জল গড়িয়ে পড়ে। হিরণ ততক্ষণে তাকে নিয়ে গাড়ির কাছে পৌঁছে গিয়েছে। একজন এসে গাড়ির দরজাটা খুলে দিতেই হিরণ বাণীকে সাবধানতার সহিত সিটে বসাতে নেয়। সেই মুহূর্তে বাণী হিরণের কানের কাছে তপ্ত শ্বাস ছেড়ে বলে ওঠে, আমি মুক্ত হব, হাজার চেষ্টা করেও আমাকে বেঁধে রাখতে পারবেন না। প্রয়োজন হয়তো আপনাকে খুন করব। শেষের কথাটুকু খানিকটা ফিসফিসেই বলল বাণী। তার ফিসফিসে মৃত বলা কথাটা হিরণের বুকে ঝড় তুলল। সে বুঝতে পারল বাণী আপাতত নিজের মধ্যে নেই, তাই সে চুপচাপ বাণীকে ড্রাইভিং সিটের পাশের সিটটায় বসিয়ে দিয়ে বাণীর সিট বেল্টে বেঁধে দিতে দিতে বলে ওঠে, সেরে ওঠো আগে, হাতে বন্দুক তুলে দিব। বুকের যে পাশটায় ইচ্ছা গুলি ছুড়ে ঝাঁঝরা করে দিও। শান্ত কেবিনটায় সুঠাম দেহের পুরুষের আগমন ঘটতেই নিশার চোখ মুখ চিকচিক করে উঠল। সে প্রফুল্ল গলায় বলে, দুর্জয় ভাইয়া। দুর্জয় ঠোঁটের কোণে মৃদু হাসি নিয়ে এগিয়ে যায়। প্রথমে নাইমার দিকে সালাম দিয়ে প্রশ্ন করে, ভালো আছেন আন্টি? আলহামদুলিল্লাহ। কোথায় থাকো তুমি? অনেক দিন ধরে তোমার সাথে দেখা হয় না। তোমার সব সম্পর্ক কি শুধু লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মুস্তাফার সঙ্গেই? আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই? এরকম কথা বলে আপনার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসাকে প্রশ্নবিদ্ধ করবেন না প্লিজ আন্টি। আমার ব্যস্ততা সম্পর্কে তো আপনি জানেনই। এখনও বহু গুরুত্বপূর্ণ একটা কেসের মাঝে সময় করে বোনকে দেখতে আসলাম। আমি তাহলে এখন আর তোমাদের বিরক্ত না করি, তোমরা কথা বলো। আমি গিয়ে একটু ক্যান্টিন থেকে কফি খেয়ে আসছি। নাইমা চলে যেতেই দুর্জয় এগিয়ে গিয়ে নিশার বেডের সামনে টুলটা বসে বলে, এখন শরীর কেমন? ঠিক আছে, ডাক্তার বলেছে ফিজিওথেরাপি নিলে আমি হাঁটতে পারবো। দুর্জয়ের মুখশ্রী সামান্য মলিন রূপ ধারণ করে। নিশাকে সে ছোটবেলা থেকেই চেনে। তার নিজের আপন ছোট বোন থাকলে তাকে যতটা স্নেহ করত, নিশাকেও ঠিক ততটাই স্নেহ করে দুর্জয়। সেই সুবাদে সে জানে যে এই মেয়েটা কতটা নরম ও ভীতু প্রকৃতির। দুর্জয় প্রশ্ন করে, ভয় পেয়েছিলে খুব? একজন আর্মির মেয়েকে এই প্রশ্ন করাটা তোমাকে মানায় না ভাইয়া। দুর্জয় হেসে নিশার মাথায় হাত বুলিয়ে দেয়। নিশা তখন উদাস মুখে বলে, কিন্তু একটা আফসোস রয়ে গিয়েছে। কি আফসোস? এই কাপুরুষদের মুখে থুথু মারতে পারলে হয়তো আত্মা তৃপ্তি পেতাম।
দুর্জয় ও নিশার টুকটাক আলাপ চলে প্রায় বেশ কিছুক্ষণ। আচমকা একটা কল আসতেই দুর্জয় বেরিয়ে যেতে নিলে নিশা পিছু ডাকে। ভাইয়া। হ্যাঁ বলো। নিশা কিছু একটা বলতে চেয়েও শেষ পর্যন্ত বলতে পারে না। মাথা নেড়ে কিছু না বলতেই দুর্জয় বেরিয়ে যায়। নিশার মনে তখন খচখচ করতে থাকে দুর্জয়কে না বলা কথাটা। সেদিন তাকে বন্দি করা ওই টেররিস্টদের মধ্যে মাস্ক পরিহিত একজন যুবককে তার অনেক পরিচিত মনে হয়েছে, কিন্তু বহু চেষ্টা করেও নিশা মেলাতে পারছে না কে হতে পারে। তাই অযথা দুর্জয়ের চিন্তা বাড়িয়ে না দিতে সে এ বিষয়টা চেপে যায়। মনে মনে নিজেকে শুধায়, আমি হয়তো বেশি ভাবছি। আমার পরিচিত কেউ দেশের শত্রু হতে যাবে কেন? দুঃখের